দেশ এখনো মনে করেন যে শিথিলের মধ্যে আসে না। ঠিক আছে, নির্বাচন আরো 2-4-5 বছর পর হওয়াটাই আমার হিসাবে বলি ভালো। আমরাই কইছি ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে। আমি আগে কইছি, আমাদের পাশে জনগণ দাঁড়াইছে, আর আপনাকে ধুয়ে দিচ্ছে, বেশি খুশায়েন না। হ্যাঁ, তাইলে কলে একেবারে ফ্ল্যাট করে দিব। একেবারে সাবধানে কথা বলা শিখেন, অন্ধকারে ঢিল মারবেন না, জবানকে হেফাজত করবেন, বেশি বাইরবেন না, আওয়াজ নিচে। রুমিন ফারহানা আসলে কোনো রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করে না, সে একটা প্রতীক, এক আত্মসর্বস্ব সুবিধাবাদিতার, যেখানে আদর্শ না প্লট জরুরি, যেখানে লড়াই না লাইন লাইট কাম্য টকশরীর। এই একদিন আওয়ামী লীগের নিরাপত্তায় নিশ্চিন্তে ঘুমান, পরদিন বিবেকবান বিপ্লবীর মুখোশ পড়েন। অথচ দুইটা চরিত্রের মাঝখানে যে রাজনৈতিক সততা লাগে এটা তার নাই, থাকলেও তার দলের না, নিজের ক্যারিয়ারের, নিজের সুবিধা পাওয়ার অনুগত। 32 নম্বর ভাঙার ঘটনাকে যারা মববাজি বলে, তারা ভুলে যায় যে সেই ভাঙনই ছিল মানুষের ভয়ের মূর্তি ধ্বংসের এক প্রতীকী যুদ্ধ। সেখানে রুমিন ছিল না, সেখানে না ছিল রাস্তায়, না আদালতে, না মাঠে, কিন্তু ছিলেন টিভির আলোয়, মঞ্চের ভাষণে, আর আওয়াজহীন এক প্লটের আবেদন পত্রে। রুমিন আজকে যা বলে কাল তা অস্বীকার করে, আজ যাদের গালি দেন কাল তাদের ভাই বলেন, আজ যাদের ঘৃণা করেন কাল তাদের দাওয়াতে টকশোতে যান। কারণ একটাই, কারণ তিনি বিশ্বাস করেন জনগণ ভুলে যাবে, জনগণ মনে রাখবে না, জনগণ বেকুবের বাচ্চা। এই জনতার স্মৃতি এখন কেবল প্রতিবাদের না, বিচার করার স্মৃতি। রুমিনের মুখোশ খুলে গেছে, এখন তিনি শুধু আরেকজন আওয়ামী কন্যা, বিএনপির ছাতার নিচে দাঁড়ায় জনগণকে ধোকা দেওয়া এক প্রতারক। তার ভবিষ্যৎ রাজনীতিতে না, তার ভবিষ্যৎ এক সময়কার লজ্জার পোস্টার হয়ে ইতিহাসের দেওয়ালে ঝুলে থাকার। আর আমরা সেই দেওয়ালে শুধু একটাই কথা লিখে যাব, ভাষণ অনেক হয়েছে রুমিন, এবার বিদায় নাও, তোমার মতো আওয়ামী ছাওয়ের জন্য ইতিহাসের জায়গা নাই। ইতিহাস। দর্শক শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি কনক সারার, আপনারা জানেন কনক সারার নিউজ এবং নিউজ টিউব টিভি, এই দুটি ইউটিউব চ্যানেল থেকে আমরা আমাদের বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির তুলে ধরার চেষ্টা করি, খানিকটা বিশ্লেষণ করার চেষ্টা করি আপনাদের বোঝার সুবিধার্থে। বাংলাদেশে আমাদের দর্শক যারা আছেন তাদের জন্য তো বটেই, পুরো পৃথিবী জুড়ে বাংলাদেশ নিয়ে যারা ভাবেন, বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন, তাদের সকলের জন্য আমাদের এই আয়োজন। দর্শক, নির্বাচন এগিয়ে আসছে। শেখ হাসিনার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ আপনারা বুঝতে পারছেন যে তিনি ক্ষমতাহীন হয়ে যাচ্ছেন, এই ভাবনা থেকে তার আস্ফালন বাড়ছে। তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে, যেভাবেই হোক প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন, তিনি নানা অশ্রাব্য কথাবার্তা বলছেন, নানা গালাগালি করছেন, নানা রকম ভাবে আচরণ করছেন, যেটিকে অনেকে বলছেন যে তার এটি এক ধরনের মানসিক ইনস্ট্যাবিলিটি, মানসিক অস্থিরতা লক্ষণ বা মানসিক রোগেরও লক্ষণ অনেকে বলছেন। তো এই সব মিলিয়ে যে জটিল পরিস্থিতি, এই পরিস্থিতিতে সেনাবাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী কিনেও শেখ হাসিনার কিছু পরিকল্পনা বিতর্কগতভাবে চলছে। এই সার্বিক পরিস্থিতিটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান, যিনি সেনাবাহিনীর সিকিউরিটি এজেন্সি সহ অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছেন, যিনি প্যারা কমান্ডোদের একজন বস ছিলেন এবং তার অত্যন্ত সুনামের সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করেছেন দীর্ঘ প্রায় 28-29 বছর। তো মুস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক সারার ভাই, অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে আবার এই অনুষ্ঠানে ডাকার জন্য। আমাদের সাথে আপনার দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আমি আপনার ফেসবুকে দেখছিলাম, আপনার ফেসবুকে আপনি একটা স্ট্যাটাসের নিচে আপনি লিখছিলেন যে জেনারেল আজিজ সহ 2018 সালে যারা নির্বাচনের কুশীলব ছিল, যারা সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সুষ্ঠু নির্বাচন করার জন্য মাঠে নেমে পরোক্ষভাবে তারা হাসিনার পাশে ছিল, মানুষের পাশে ছিল না। তো যেটি সেনাবাহিনীর জন্য একটি কলঙ্কজনক অধ্যায় আমি বলবো। সেনাবাহিনী সবসময় মানুষের পাশে ছিল, কিন্তু জেনারেল আজিজের নেতৃত্বে 18 সালে যে ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছিল, শেখ হাসিনা তাদেরকে আবার সংগঠিত করার চেষ্টা করছেন, এমন একটি আভাস আপনি দিয়েছেন। এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ কনক ভাই। অ্যাকচুয়ালি এই যে আপনি ইন্ট্রোডাকশনটা শুরু করলেন যে সেনাবাহিনীর এরকম একটা কলঙ্কজনক ইয়া, আমি কিন্তু মানে এই যেহেতু এই সংস্থাটার সাথে ছিলাম, আমার বুকে কষ্ট লাগছে এবং আমি অ্যাকচুয়ালি গত 2018 ইলেকশনের পর থেকে এই কষ্টটা নিয়েই আমি বেঁচে আছি। আমি এর আগে আপনার অনুষ্ঠানে আমাদের বলেছিলাম যে আমার কাছে সবচেয়ে কষ্টদায়ক দৃশ্য ছিল যে সিভিলিয়ানরা দৌড়াচ্ছে একটা আর্মি পিকআপের পিছনে, তাদেরকে ভোট দিয়ে দেওয়া হচ্ছে না আর পিকআপটা চালিয়ে চলে গেল। এনিওয়ে, ওই তখন সেটা ছিল জেনারেল আজিজ, তখন ছিলেন সেনাপ্রধান, এবং উনি কথাবার্তায় যেরকমই হোক, বাট হি ইজ দ্য মোস্ট কানিং পারসন এভার আই মেট। মনে করেন যে সে হয়তো লাউজি বাংলায় বা ইংলিশে কথা বলতেছে, বাট হি ইজ ইন্টেলেকচুয়ালি যে হাইয়েস্ট লেভেল। প্রথম উনি যেটা করেছে যে নর্মালি এই ধরনের একটা জাতীয় ইলেকশনে 80 থেকে 1 লাখ ট্রুপস ডেপ্লয় হওয়ার কথা, সো উনি এটাকে স্ট্রেট ওয়ে 30,000 এন্ড বেরো নিয়ে আসছেন। এবং এখানে উনি প্রেফার করেছেন, উনি অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারেন কাজে দিয়ে কোন কাজ হবে। উনি একটা আর্মির ভিতরে যে অনেক লোক আছে, অনেকগুলোকে উনি ইনস্টিটিউশন আদার থিংস এগুলোতে কাজে লাগে, এই সমস্ত কাজে তিনি খুব সিলেক্টিভ অফিসার সৈনিক এদেরকে নিয়ে আসছেন। এবং আপনারা জানেন ওখানে ওনারা কিছু ক্যাশ টাকাও সরকার থেকে তারা পেয়েছেন, এদেরকে দিয়েছেন। এখন ওই ইলেকশনটা যেহেতু মোটামুটি আমরা ঘুম থেকে উঠার আগে কিছুই টের পাইনি, তারপরে বুঝলাম যে রাতে বেলা হয়ে গেছে, তার মানে কন্ট্রাক্ট ওয়াজ ভেরি স্মুথ এবং তারা নিজেরাও বুঝতে পারেনি। এবং এই কারণেই
আমি প্রথমে 3-4 দিন আগে একটা নিউজ পেলাম যে এরকম ওই আমলের যারা আছে তাদেরকে আরেকজন জেনারেল সাইফ তার নেতৃত্বে এরকম একটা গ্রুপ হচ্ছে, থিমটা সেম। এরপরে গত 2 দিন আগে আরো ডিটেলস জিনিসটা পেলাম, সেটা হচ্ছে ব্রিগেডিয়ার সেলিম মাহমুদ স্যার ছিল হচ্ছে ডিএমআই ছিল এক সময় আজিজের সময়, এবং যখন আজিজ স্যার ইয়াতে ছিল তখন বিজিবিতে ছিল, তখন ওখানকার গোয়েন্দা প্রধান ছিলেন। এবং এর আগে আমি একটা অনুষ্ঠানে বলছি যে বিএনপি নেতা যে সালাউদ্দিন, ওনাকে কিন্তু এই ব্রিগেডিয়ার সেলিম নিয়ে ওই দিনাজপুর বর্ডার দিয়ে কিন্তু বিএসএফ এর কাছে হ্যান্ড ওভার করে আসছে, উনি হয়তো এখনো ওখানে আছেন। সো এই ব্রিগেডিয়ার সেলিম মাহবুবকে এখন করা হচ্ছে সেলিম মাহবুবকে এখন করা হচ্ছে কোঅর্ডিনেটর অফ দিস থিং, এবং আইন শৃঙ্খলা বিষয়ে যে সংসদীয় একটা কমিটি আছে ওইটার একটা উপকমিটি তৈরি করা হচ্ছে ধানমন্ডিতে, সামগ্রী ধানমন্ডি, এক্সাক্ট লোকেশনটা আমি জানি না, ধানমন্ডিতে। এবং এটার মধ্যে লিয়াজো হিসাবে অফিসার হিসেবে আছে হচ্ছে ব্রিগেডিয়ার সেলিম মাহমুদ, এবং এর সাথে ডিজিএফআই, এনএসআই আর আবার সেই ফ্রেন্ড জেনারেল জিয়া এনটিএমসি, এরা একটা কোর এলিমেন্ট হিসেবে কাজ করতেছে। এবং সেলিম স্যার যেটা করতেছে সেটা হচ্ছে এর মধ্যে যারা রিটায়ার্ড হয়ে গেছে তাদেরকে এর সাথে লিয়াজো করাই দিচ্ছে। এবং এখন আর্মিতে মানে আরেকটা রিউমার, আমি বলবো এটা রিউমার, সেটা হচ্ছে যে জেনারেল শফিউদ্দিন স্যার ইজ নট ইন গুড বুক অফ শেখ হাসিনা, এরকম একটা রিউমার বাজারে চালু হয়েছে। এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত ডিসকাস করবো, কারণ আমার কাছে জিনিসটা হয় কি গোয়েন্দাতে চাকরি করছি তো, যে ইনফরমেশনটা খুব সহজে চলে আসে এবং মানে যে সমস্ত নেম সোর্স যেগুলো আছে ওগুলা দিয়ে চলে আসে, তো এগুলাকে আমি সবসময় একটা সেকেন্ড থট দিই। তো এখানে বুঝাচ্ছে যে এখানে যে এমএস আছে হচ্ছে মেজর জেনারেল ফিরোজ স্যার, উনি আগে এখানে নিউ ইয়র্কে ছিলেন, এখানে ডি হিসেবে ছিলেন এখানে, উনি এমএস হিসেবে কাজ করছেন। এবং ইনফরমেশনটা এইভাবে আসছে যে উনি আর জেনারেল শফিউদ্দিন স্যারের কথাটা খুব একটা শুনতেছেন না, উনি এখন এই মাহবুব স্যার, এই যে সেলিম স্যারের সাথে লিয়াজো করে এবং এই কমিটির সাথে লিয়াজো করে যারা যারা ওই আমলের সার্ভিং অফিসার ছিল এদেরকে কোঅর্ডিনেট করে এক জায়গায় একই ইয়াতে নিয়ে আসতেছেন প্ল্যাটফর্মে, যাতে ফিউচারে এই জিনিসটা হয়। এবং এর সাথে আরেকটা মানে ওই একই স্ট্যাটাসে ছিল যে আমি তথ্য পেয়েছি যে শেখ হাসিনা বলে দিয়েছে যে নির্বাচন সময় মতো হবে, আপনারা স্যাংশনের জন্য রেডি থাকেন, কারণ উনি জানেন যে স্যাংশন আসতে পারে যদি নির্বাচন হয়, স্যাংশনের সাথে রেডি থাকেন এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। একই এটা আবার কনফার্ম হয়েছে আজকে সকালে পাওয়া একটা তথ্য, সেটা হচ্ছে গত 9 নভেম্বর ডিজিএফআই জেনারেল হামিদ স্যার উনি একটা দরবার নিয়েছেন। আপনি তো নিশ্চয়ই দরবারের আইডিয়া আছে যে নরমালি সিও জিওসি তারা দরবার নেন, এটা মিনলি হচ্ছে যারা ট্রুপস কমান্ড করে। ডিজিএফআই এটাকে ট্রুপস কমান্ড তো ধরা যায় না, এটা হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা। সো উনি ইতিহাসে প্রথমে একটা দরবার নিয়েছেন, যারা ঢাকাতে ছিল তারা অ্যাটেন্ড করেছে এবং যারা দূরে ছিল তারা রিমোটলি টেলিকনফারেন্সের মাধ্যমে উনার ইয়াটা শুনেছেন। উনি মেইনলি যেটা বলেছেন সেটা হচ্ছে আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশে ইলেকশন হবে, এবং এই ইলেকশন হওয়ার পরে মাঝখানে কিছু গন্ডগোল হইতে পারে এবং এরপরে সবকিছু মানে থিতু হয়ে যাবে। এটা হচ্ছে ওনার তার যে ডিজিএফআই যারা আছে তাদের প্রতি। এতে বোঝা যায় যে শেখ হাসিনা ডিসিশন নিয়ে নিছে যে এখন ওয়েস্টের, এখন আমাদের মধ্যে অনেক গুজব থাকতে পারে যে আমেরিকা যেহেতু ইসরায়েলি একটা সমস্যা হচ্ছে, হামাস ওইটা দিকে, এগুলো সব ভুল কথা। অলরেডি আমরা এই যে 2+2 যে মিটিং যেটা হয়েছে এটার আমরা যে আউটকাম যেটা অলরেডি পেয়েছি, যে ইন্ডিয়া হ্যাঁ বলেছে যে আমাদের এই রিকোয়ারমেন্টটা আছে এই সরকারকে সাপোর্ট করার জন্য, কিন্তু আমেরিকা তাদের পজিশন ক্লিয়ার করেছে। সো এটা নিয়ে আর কোনো কিছু নাই। এবং তারপরে দেখেন এই যে এখন যে আমাদের অ্যাম্বাসেডর পিটার হাস যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছেন, এবং একটা জিনিস আমি দেখলাম মিডিয়াতে এটা নাই, 11 তারিখে জিএম কাদের গিয়েছিল আমেরিকান এম্বাসিতে, গিয়ে দেখা করে এসেছে পিটার হাসের সাথে। এরপরে আবার এই ইয়াতে দেখলাম যে উনি আবার একটা অফিসে গিয়ে চিঠি দিয়ে আসছে। ইট ইন্ডিকেটস দ্যাট আমেরিকা স্টিল ইন দ্য সেম পজিশন। বাট যেহেতু শেখ হাসিনা দেখছে যে কোনোভাবেই কোনো কিছু ম্যানেজ হইলো না, সো সে ফাইনালি ডিসিশন নিয়েছে ইলেকশন করে ফেলবে। এখন দেখেন এর পাশাপাশি অনেকগুলো তথ্য আসছে, এই যে সাংবাদিক মনির হায়দার উনি বললেন যে একটা হচ্ছে তৃণমূল বিএনপি, আর একটা হচ্ছে তৃণমূল বিএনপিটা কন্ডাক্ট করতেছিল ডিজিএফআই, আর বিএনএম যেটা বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট বা বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট সম্ভবত বা বাংলাদেশী আন্দোলন, সেটাই করতেছে হচ্ছে এনএসআই। সো আমি এই মুহূর্তে যে তথ্য পেয়েছি তাতে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তৃণমূল বিএনপি যেটা করতে চেয়েছিল ওইটা মানে মাঠে মারা গেছে, ওইটা খুব একটা আলোর দেখা পাওয়ার চান্স নেই, কিন্তু এই ইয়ারটা কিন্তু স্টিল অ্যালাইভ বিএনএম। আর আমাদেরকে খাওয়ানো হচ্ছে যে বিএনএম এর জন্য যে সমস্ত বিএনপির যাদেরকে ইয়াতে নেওয়া হয়েছে, কাস্টডিতে নেওয়া হয়েছে, তাদেরকে 5 স্টার হোটেলে রেখে কথাবার্তা বলতেছে এবং এটা ফেল করেছে। আমাদের কিন্তু এটাতে হবে কি, আমরা যারা মানে আন্দোলনকে সাপোর্ট করি বা মাঠে যারা আন্দোলন আছে তারা একটা ইয়া করবে, ওকে ডিজিএফআই তারা ফেল করতেছে, বাট ইউ আর নট শিওর অফ ইট। সো আমি যেহেতু স্ট্রংলি বিশ্বাস করি যে এই আওয়ামী লীগ সরকারের অ্যাডভাইজার হচ্ছে ইন্ডিয়া এবং তাদের টু স্পেসিফিক তাদের যেমন আমরা যেরকম 71 এর পরে আমরা বিভিন্ন বইপত্র পড়ে জেনেছি যে তাদের একটা এইমই ছিল হচ্ছে পাকিস্তানকে ভাঙার জন্য ইয়া করা, এবং একইভাবে তারা একটা প্রজেক্ট নিয়েছে, তারা এই আওয়ামী লীগ সরকারকে 5 বছর পরে আসে এরপরে যেন রাখা যায়। সো তারা পুরো এফোর্টটা দিচ্ছে এখানে, এবং এটার জন্য যে কোনো তথ্যই আসে, যে আমার কাছে যেটা আমি বললাম, আমার কাছে তথ্যগুলো এসছে যে এই যে কয়েকদিন আগে যে মেট্রো রেল উদ্বোধন হলো না, ওখানে নাকি একজন
দুজন সাংবাদিক মানে শেখ হাসিনা থেকে একটু ডিস্টেন্সেই ছিল সেনাপ্রধান, তখন নাকি জিজ্ঞেস করছে যে এরপরে যে ইলেকশন হবে, ইলেকশনে আপনাদের মতামত কি ব্যাপারে বিষয়ে। সাথে নাকি শেখ হাসিনা পার্টি বলছে কোনো কিছু হলে আমাকে জিজ্ঞেস করেন, ওনাকে জিজ্ঞেস করতেছেন কেন। তারপর নাকি ওই দুজন সাংবাদিক নাকি বের করে দিচ্ছে, এটা জিনিস আমি তথ্যটা কনফার্ম করতে পারিনি। তারপর আরো কিছু ইনফরমেশন আসছে যে সেনাপ্রধানের সাথে গোপনে যে আফরিন আসছিল, যে আফরিন তার দেখা করেছেন, সেনাপ্রধান যখন নেপালে গিয়েছে তখন দেখা করেছেন। বাট আমি যেহেতু মানে শফিউদ্দিন স্যারের আন্ডারে ছিলাম, শফিউদ্দিন স্যারকে আমি ভালোভাবে চিনি, ওনার সাইকিটা আমি বুঝতে পারি, এবং আমার কাছে যেটা ধারণা, এবং উনি যে ইন্ডিয়ার লোক এটা আমি তখনই আমি বুঝতে পেরেছি। কারণ একটা প্রসঙ্গ ওনার সাথে আলাপে আসছে, উনি বলতেছে ইন্ডিয়া আমাদের চতুর্দিকে খেলা দিয়ে আসে, আমরা কি ইন্ডিয়া রিয়া ছাড়া চলতে পারবো? আমি তখন বলছি স্যার এটার সাথে তো মানে একটা উদাহরণ দিয়ে আছে, কিউবা ঠিক আছে আমেরিকার পাশে সবচেয়ে স্ট্রংগেস্ট, কিন্তু আমরা আমাদের এই জিনিসটা একটা রেসপেক্টেবল হতে হবে। বাট আমাকে ধমক দিয়ে থামা দিচ্ছে। এনিওয়ে দ্যাট টাইম আই ওয়াজ এ মেজর নট, আর ওই সময় কমান্ডারের উপরের কথা বলাটা সহনীয় না। সো উনি যেটা বলছে আমি আমাকে মাইনে নিতে হচ্ছে, আমি আর নেক্সট টাইম কথা বলিনি। বাট উনি ভারতের লোক, এটা আমি বুঝতে পারছি। এরপরে এখন যেটা হচ্ছে, এই যে জিনিসটা আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছে যে শফিউদ্দিন স্যার এখন গুড বুকে নাই, যে কোনো সময় মানে এটা নাকি স্ট্রং লিভার আর্মিতে, যে কোনো সময় শফিউদ্দিন স্যার চেঞ্জ হয়ে যেতে পারে। আমার মত হচ্ছে এই যে আমাদেরকে খাওয়াচ্ছে না, যে বিএনএম বানাচ্ছে, এটা ফেল করতেছে। আমার ধারণা দেখবেন বিএনপি একটা জিয়া রাখবে, তারপরে এক সময় এমন একটা সিচুয়েশন হবে শফিউদ্দিন স্যার পাওয়ার টেক ওভার করলো, করার পরে আচ্ছা এই 18 ইলেকশন যারা করছিল এরকম একটা গ্রুপ এদেরকে ছত্রভঙ্গ করে দিয়া আমরা সবাই তালি দিলাম। তারপরে চুপচাপ শফিউদ্দিন স্যার হচ্ছে আওয়ামী লীগের লোক, চুপচাপ ইলেকশন করে আওয়ামী লীগ পাওয়ার নিয়ে আসবে। এটা আমার অ্যাসেসমেন্ট। মানে আপনি মনে করছেন যে একটা ক্যামোফ্লেজ তৈরি করা হচ্ছে এখানে? কারেক্ট, এটা ক্যামোফ্লেজ তৈরি করা হচ্ছে। না, শফিউদ্দিনকে আমি সরাই দিব, মানে আমি আস্থা রাখতে পারতেছি না, ওয়াকার সাহেবকে নিয়ে আসবো, অমুককে নিয়ে আসবো, মানে যার ফলে ধরেন ইন জেনারেল আর্মির মধ্যে একটা ইয়ে যাবে যে শফিউদ্দিন সাহেব তো সে কাজ চায় না। আরেকটা জিনিস আমি বলি, এই ধরনের কাজের জন্য মানে আমার অ্যাসেসমেন্টে সবচেয়ে, এবং এটা নিশ্চয়ই আমাকে করতে হবে অ্যাসেসমেন্ট হবে, আকবর স্যার, জেনারেল আকবর স্যার গত 10 তারিখে রিটায়ারমেন্টে গেছে। মানে এই ধরনের মানে কাজের জন্য হি ইজ আ ট্রাস্টেড ম্যান, তাকে কিন্তু রিটায়ার করে দিচ্ছে। তার ইচ্ছা করলে কিন্তু পারতো তাকে সেনাপ্রধান বানিয়ে নিয়ে আসতে, কিন্তু শফিউদ্দিন স্যারের উপরে তার যে ট্রাস্ট যেটা ছিল আর কি, যে উনি একটু আন্ডারডগ থাকবে, থাকার পরে উনি কাজ 100% করবে, এই কারণে শফিউদ্দিন স্যারকে চুজ করেছে। শফিউদ্দিন স্যার মানে আমিও এটাও শুনেছি যে শফিউদ্দিন স্যার যখন মাস খানেক আগে যখন ইয়াতে গেছিল, বোধ হয় হাওয়াইতে গেছিল, তখন আমেরিকানরা তাদের সাথে কথা বলছে। বাট কথা হচ্ছে ওইটা আমি পাইছি যে আমেরিকানরা যা বলছে উনিকে ইন্ডিয়া এবং শেখ হাসিনাকে কনফার্ম করে বলে দিচ্ছে কি বলছে। সো এখন আমেরিকানরা ওনাকে খুব একটা ট্রাস্ট করতে পারছে না, কারণ ওনাকে কিছু বললে উনি ওটা বলে দেয়। সো উনি হচ্ছে শেখ হাসিনার ম্যান, ইন্ডিয়ার ম্যান। অতএব উনি যদি ক্ষমতা নেও, এটা জনগণের পক্ষে নিবে না, আমি শিওর। ওইটা মানে শেখ হাসিনা আসলে সব রকমের গেম খেলছে, মানে যেমন যদি দেখেন যে ভারতের এক সাবেক জেনারেল একটি লেখা লিখেছে, মানব জীবন থেকে অনুবাদ করেছে দ্য ট্রিবিউন থেকে, যে ভারত সব দিন এক বাস্কেটে রাখছে, শেখ হাসিনা কিন্তু আবার সব দিন এক বাস্কেটে রাখছে না। শেখ হাসিনা আবার বিভিন্ন জায়গায় ডিম রাখছে। মনে করেন যে একদিক দিয়ে বিএনএম কে তৃণমূল এগুলোকে বলতেছে, একদিকে বলতেছে এটা ফেল করতেছে, তাদের মুখপাত্র বলতেছে এটা ফেল করতেছে। বাট আমার তথ্য হচ্ছে বিএনএম এখনো ফেল করে নাই। এবং মোট কথা হচ্ছে আমরা পলিটিশিয়ানদেরকে জানি, আমি এইটুক বলতে পারি যে লাস্ট 12 ইয়ার্স 15 ইয়ার্স মধ্যে এই যে বাগিং এবং অন্যান্য জিনিস টেকনোলজি এত হাই হয়েছে, এবং এর 100% ভালো মানে ওয়ার্ল্ড ক্লাস জিনিসপত্রগুলো সব এই সরকার কিনে নিয়ে আসছে, আইনে এগুলো ইউজ করতেছে। সো এই বিরোধী দলের যতগুলা নেতা নেত্রী আছে সবগুলার মানে বাসার হাড়ির খবর সবকিছু জানে। সো আমরা কেউই সবাই সহি না, আমাদেরকে খোঁজ দিলেও আমাদের উত্তর লুপহোল পাওয়া যাবে। সো তাদের লুপহোল গুলো পাইয়া দেয়ার মানে ক্যাপচার অবস্থা আছে, এবং তারা ওই কারণে মানে মনির হায়দার যেভাবে বলছে যে এটা পুরো কেউই রাজি হয় নাই, আমি এটা মানতে রাজি না। কারণ মানুষের যে শর্টকামিংস এখন, ইভেন মানে আমি যতজনকে ট্রাস্টেড জানতাম, কিছু কিছু লোক আমার ক্লোজ ফ্রেন্ড হঠাৎ করে দেখি আইসা আওয়ামী লীগের উন্নয়নের গল্প বলে আমাকে। সো দ্যাট মিনস তাদেরকে চেঞ্জ করে ফেলছে, প্রত্যেকের মানে উইক পয়েন্টটা জানে। মনে করেন আমাকেও আমার উইক পয়েন্ট করার চেষ্টা করছে, ই নো দ্যাট আই এম এ গুড ফ্যামিলি মেম্বার। সে আমার ফ্যামিলি মেম্বারদের নামে বিভিন্ন পেপার বানাইছে, বা কি বলে ফেসবুক পেজ বানাইছে, আমার নামে বানাইছে, বাচ্চাদের নামে বানাইছে, আমার ওয়াইফের নামে বানাইছে। কি হয়েছে? আমি যখন এগুলো আমাকে আবার পাঠাইছে, পাঠানোর পরে আমি শুধু এইটুকু জানি যে আমি 28 বছর চাকরি করছি ক্লিন ইমেজ নিয়ে। ইভেন 1 বছর আগেও আমি ছিলাম হচ্ছে এসইউতে, যেখানে হচ্ছে হাইয়েস্ট লেভেলের সিকিউরিটি ক্লিয়ারেন্স দরকার, আর কোথাও কোনো লাল দুপাঞ্জু এসে আমাকে নিয়ে কোনো কিছু বললো, এটা লোকে বিশ্বাস করে। সো আই ডোন্ট বিলিভ দ্যাট। বুঝছে কি, তারা তার ট্রাম্প কার্ডটা খেলে ফেলছে, এখন আমার এগেইনস্টে আর কোনো ট্রাম্প কার্ড কাজ হচ্ছে না। বাট তারা প্রতিটা জায়গায় এবং স্টিল চালায় যাচ্ছে, স্টিল আমাকে চালায় যাচ্ছে।